নমস্কার সকলকে, আমার নাম ধনঞ্জয় শর্মা। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমার যদি ভিডিওগুলো আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইবার করবেন, পারেন তো শেয়ার করবেন। আজকে আমার চ্যানেলে যে টপিকটা আলোচনা করব সেটা হচ্ছে পচ আক্টস। এই পচ আক্টস এই আইন কিভাবে এলো, কি উদ্দেশ্যে এলো, এর পেছনে কারণ কি, সমস্ত কিছু আমি আমার এই চ্যানেলে বলবো, সঙ্গে থাকুন। আমাদের পচ আক্টস 2013 জানতে গেলে সর্বপ্রথম জানতে হবে মাতা বানওয়ারি দেবীকে, যিনি রাজস্থানের ভাতেরি গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। সেই সময়ে 1980 থেকে 1990 দশকে নারী জগতে এক নারীবাদীর জন্ম দিয়েছিলেন এই মহিলা এবং এক সংগ্রামীর উত্থান করেছিলেন। জন্মসূত্রে তিনি একজন দলিত ছিলেন এবং তিনি দুধের ব্যবসা করতেন। বিভিন্ন গ্রামের গঞ্জে বিভিন্ন পরিবার থেকে দুধ ক্রয় করে সেই দুধ তিনি শহর বা তখনকার বিভিন্ন পরিবারের কাছে তা বিক্রি করত। তো বানোয়ারি দেবী এর সাথে সাথে তার এলাকায় বা তার যে লোকালিটি ছিল, সে লোকালিটিতে বিভিন্ন সামাজিক কাজকর্মের সাথে যুক্ত ছিল। অর্থাৎ মানুষের বিপদে আপদে তাদের পাশে যে বানোয়ারি দেবী দাঁড়াতেন। তো এরকম ঠিক 1992 সালে 5 মে আখ্যা তীজ পড়ে। এই আখ্যা তীজ কি না, রাজস্থানে তখন তুমুল পরিমাণে বাল্য বিবাহর প্রচলন ছিল। সরকার বিভিন্নভাবে এর প্রচলন করলেও এর বিরুদ্ধে কিছু করতে পারছিল না। সরকার বিভিন্ন দিক থেকে বিভিন্নভাবে প্রচার করেছিল, কিন্তু তা সত্ত্বেও একে রদ করা যাচ্ছিল না। এই অবস্থায় বানোয়ারি দেবী তার গ্রামেরই রামকরণ ও শান্তি দেবীর 2 মেয়ের সেই সময় বিবাহ ঠিক হয়। একজন পূর্ণবয়স্ক ছিল আর একজন যার বয়স মাত্র 9 মাস। এই 9 মাস শিশুর একটা বিবাহ ঠিক হয়েছিল। বানোয়ারি দেবী সেই পরিবারে যায় এবং তাদের এই যে ভুল, এই বিবাহ করলে কি ক্ষতি হয় সেটা কিন্তু তার পরিবারকে বোঝায়। কিন্তু তখনকার দিনে সে সমাজ বা সে পরিবার বানোয়ারি দেবীর এই কথা শুনেনি। তারা কি করেছিল, তার বিরুদ্ধে আচরণ করেছিল, তার সাথে প্রচুর খারাপ আচরণ করেছিল। শেষ পর্যন্ত বানোয়ারি দেবী কি করে, এই বিবাহকে রদ করার জন্য বা এই বাল্য বিবাহকে রদ করার জন্য সে কি করেছিল, প্রশাসনের দ্বারস্থ হয়েছিল। প্রশাসন এলে বিবাহ বন্ধ ঠিক হয়েছিল, কিন্তু তারপরে নেমে এসেছিল বানোয়ারি দেবীর জীবনে একটা কালো অন্ধকার। তখনকার সমাজ ব্যবস্থা বানোয়ারি দেবীকে বিপদের মুখে ঠেলতে এক মিনিটও ভাবেনি। কারণ ঠিক এই বিবাহ বন্ধ হওয়া 6 মাসের মাথায় ওই বাচ্চা শিশুর বিবাহ হয়েছিল এবং তাদের পরিবারের 2 জন পুরুষ, অর্থাৎ যে মেয়ের বিবাহ হলো ওই নাবালক মহিলা বা নাবালক মেয়েটার বাবা এবং কাকা, এই 2 জন মিলে বানোয়ারি দেবীকে গ্যাং রেপ করে। আর এই অধ্যায় আজ পুরো চেঞ্জ করে দেয়, যেটা আজ ভারত সরকার বাধ্যতামূলক আইন আনে। কারণ বানোয়ারি দেবী সে যে রেপ হয়েছিল তার এটা প্রমাণ করতে প্রচুর সময় লেগেছিল। তখনকার সমাজ ব্যবস্থা তার বিরুদ্ধে কোথাও তিনি আইনগত সাহায্য পায় নাই। শেষ পর্যন্ত বিশাখা নামক এক সোসাইটি তার পাশে দাঁড়িয়েছিল এবং 2011 সালে এটা প্রমাণ হয়েছিল যে তিনি সত্যি রেপ হয়েছিল। সুপ্রিম কোর্ট এই আইন আনে এবং 2013 সালে বিভিন্ন ভারতীয় যে মেয়েরা বিভিন্ন কর্মক্ষেত্রে কাজ করছে তাদের যৌন হয়রানির উদ্দেশ্যে এক আইন আনে। এই আইন পচ 2013 আক্টস নামে পরিচিত। সর্বপ্রথম আমাদের জানতে হবে পচ পলিসি কি। দেখুন, কর্মক্ষেত্রে আজকে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন নারী বা মেয়েরা কাজ করছে। এই নারীদের যৌন হয়রানি এবং নারীদের যৌনতা থেকে রক্ষা করার জন্য এটা প্রণীত হয়েছিল বা এটা গঠন করা হয়েছিল। কাই উদ্দেশ্য না, নারীদের বিভিন্ন যে যৌন হয়রানি এবং একটি নিরাপদ কাজের পরিবেশকে গঠন করায় এর মূল উদ্দেশ্য, বা এটাকে আপনি পচ পলিসি বলতে পারেন। পচ আইন কি
দেখুন, আমরা সকলে জানি যে 2013 সালে ভারত সরকার পচ অ্যাক্ট 2013 গঠন করেছিল। এই আইনটার মূল উদ্দেশ্য ছিল এই যে বিভিন্ন কর্মক্ষেত্রে বিভিন্ন মেয়ে বা নারীরা যে যৌন হয়রানি হয়, তাদের সেই যৌন হয়রানি থেকে রক্ষা করা ও প্রতিরোধ করার উদ্দেশ্যে ভারত সরকার এই আইনটা গঠন করে। আমরা ঠিক কোনগুলোকে সেক্সুয়াল হ্যারাসমেন্ট বলবো? দেখুন, শারীরিক যদি কোনো যোগাযোগ এবং অগ্রগতি বা যৌন সুবিধার জন্য একটা দাবি বা যদি অনুরোধ হয় বা যৌন রঙিন কোনো মন্তব্য করা হয় বা কোনো যদি সেক্সুয়াল কোনো ফটো দেখানো হয় বা পর্নোগ্রাফি দেখানো হয় বা অন্য কোনো অনিচ্ছাকৃত শারীরিক, মৌখিক এবং অমৌখিক যৌন আচরণ পরিস্থিতি ঘটবে, এর সাথে সংযুক্ত অন্যান্য পরিস্থিতিতে যৌন হয়রানির কাজ বা আচরণ, এটি তার কর্মসংস্থানে অগ্রাধিকারমূলক আচরণের স্পষ্ট প্রতিশ্রুতি বা তার কর্মসংস্থানে ক্ষতিকারক আচরণের স্পষ্ট হুমকি। এরপর আমাদের জেনে রাখা দরকার এই আইনের অন্তর্ভুক্ত কে কে। কোনো কর্মসংস্থানের নিয়মিত এবং অস্থায়ী, স্থায়ী বা দৈনিক ভিত্তিতে যে কোনো কাজের জন্য কর্মক্ষেত্রের সঙ্গে যুক্ত ব্যক্তি এই আইনের অন্তর্ভুক্ত। এরপর আমাদের আরেকটা বিষয় জেনে রাখা দরকার, এই যে কর্মীরা কাজ করছে, এদের হয়ে অন্য কেউ কি এই অভিযোগ করতে পারবে? দেখুন, যদি কারো কোনো মহিলা অভিযোগে করার মতন হয়, সে যদি শারীরিক বা মানসিক অক্ষমতা বা মৃত্যু হয়, তার আইনগত যে উত্তরাধিকারী বা এই জাতীয় অন্যান্য নির্ধারিত ব্যক্তি এই অভিযোগ করতে পারে। এ ধরনের ঘটনা ঘটলে কত দিনের মধ্যে অভিযোগ করতে পারে এটা জেনে রাখুন। যে ঘটনা ঘটবে এই ঘটনার 3 মাসের মধ্যে তাকে অভিযোগ দায়ের করতে হবে। আজ ভারতবর্ষের সরকারি হোক বেসরকারি হোক, যে কোনো অফিসে বা কর্মসংস্থানের জায়গাতে এই এমপ্লয়ি ওয়ারনেস আন্ডার পোস্ট অ্যাক্ট এর নিয়মাবলী আছে। এই নিয়মাবলীতে সেই প্রতিষ্ঠান অবশ্য তার একটা কমিটি আছে এবং তার কর্মীদের এই জিনিসটা জানানো আছে যে যৌন হয়রানিটা কী, এবং এই বার্তাটি প্রতিটি সোসাইটির একটি জিরো টলারেন্স নীতি রয়েছে এই যৌন হয়রানি থেকে। আজ যাতে আমরা আমাদের ভারতবর্ষকে রক্ষা করতে পারি এবং একটা কর্মের জায়গাকে সুস্থভাবে পরিচালনা করতে পারে, এই উদ্দেশ্যই কিন্তু ভারত সরকার প্রতিটা অফিস এবং প্রতিটা কর্মসংস্থানের জায়গায় সেক্সুয়াল হ্যারাসমেন্ট নীতি প্রযোজ্য করেছে। এবং আপনারা যে কোনো অফিস বা যে কোনো জায়গায় যেগুলো কর্মসংস্থান, সেখানে যে আপনারা দেখতে পারেন যে যৌন হয়রানি বা সেক্সুয়াল হ্যারাসমেন্টের কিছু নীতিমালা দেওয়া আছে এবং সেখানে সর্বদাই টোল ফ্রি নাম্বার দেওয়া আছে। এই উদ্দেশ্য একটাই, যাতে ভারতবর্ষে এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি বা না হয়।